বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নাবান্না দিয়েই শুরু। প্রত্যেকটা ভিডিওতে আপনারা এটাই দেখবেন যে আমার রান্নাবান্না নিয়ে এই ভিডিওটা শুরু হয়। আসলে মেয়েদের যারা হাউসওয়াইফ তাদের কিন্তু রান্নাবান্নাটাই অনেক গুরুত্বপূর্ণ সংসারের সব কাজই। কিন্তু যারা চাকরিজীবী তারাও কিন্তু দিন শেষে রান্নাবান্নায় থেকেই যায়। তো এই বাচ্চা কাচ্চা রান্নাবান্না এটা সব কিছু করেও কিন্তু এই দুটো কাজ থেকে রেহাই নেই। সব কাজই রেহাই হলেও এই দুটো কাজ কিন্তু নিজেদেরই করতে হয়। তো যাই হোক, এখানে আজকে আমি শুটকি রান্না করব আর খাসির মাংস। তো এখানে শুটকির জন্য পেঁয়াজটা কেটে নিলাম। আপনারা দেখতেই পেরেছেন যে গোল গোল করে পেঁয়াজটাকে কাটা হয়েছে। আমরা শুটকি রান্না করলে পেঁয়াজ রসুন এভাবেই কেটে থাকি, কারণ ছোট থেকেই মার কাছ থেকে দেখেছি যে এভাবে কেটে রান্না করে পেঁয়াজটা মানে আস্ত থাকে। তো এই যে পেঁয়াজ শুটকি এগুলো দিয়ে দিলাম এখানে। এখন এটাকে ভাজবো। আমরা এভাবে আবার পেঁয়াজ শুটকি এভাবে ভাজি। অনেকেই আছে যে পেঁয়াজ এগুলোকে কষায়া তারপরে এখানে আপনার শুটকি তারপরে দেয়, কিন্তু আমরা ওইভাবে না। আমরা রান্না করি হলো পেঁয়াজ শুটকি এগুলোকে তেল দিয়ে ভেজে তারপর ওইখানে মশলাপাতি অ্যাড করি, দেন রান্নাটা শেষ করি এভাবে। তো এখানে খাসির মাংসর জন্য আপনার দিয়ে দিলাম পেঁয়াজ, কারণ দুই চুলাতে রান্না করতে হবে, বাচ্চা আছে, তাড়াতাড়ি যেভাবে রান্না শেষ করা যায়। তো এখন পেঁয়াজটা লাল লাল হওয়ার পর ওইখানে মশলা অ্যাড করব। অনেকেই আছে যে হলুদ মরিচ আলাদা আলাদা খায় গুঁড়াটা, কিন্তু আমরা একসাথে মিক্স করে রাখি, দেন আমরা এটাই দিই। তো হলুদের ফাঁকি মরিচের ফাঁকির গুঁড়ো যেটা আছে ওইটা দিলাম। তারপরে আপনার ধনিয়ার গুঁড়ো দেব, দেন জিরা গুঁড়ো দেব মাংসতে। আর আপনার শুটকিতে তো জিরা গুঁড়োটা আমরা দেই না। তারপর আদা দেব, আদা দিয়ে লবণ দিব, লবণ দিয়ে দেব। তো এখানে আমি জিরাটা দিয়ে তারপরে আমি আদাটা দিয়েছি, কারণ আদাটা আমরা প্রথমে দিয়ে আমি কি করি আপনার পেঁয়াজটাকে লাল করে আদাটা একটু ভেজে তারপরে মশলা দিই। তো এই দিনে আমার মনেই ছিল না, একদিকে বাচ্চারা কান্নাকাটি করে, একদিকে রান্না বান্না, তো সব মিলে হযবরল একটা অবস্থা। তো এখন রান্না থেকে যেটা মনে হয় যে রান্না করে খেতে পারলেই হয়েছে, মজার কোনো প্রয়োজন নেই, এরকম একটা মানে মনে হয় বাচ্চা কাচ্চা নিয়ে, দুইটা বাচ্চাই আমার ছোট, একটার 1.5 বছরের একটু বড়, আরেকটা 6-7 মাস, মানে খুবই হযবরল অবস্থা দুইটা বাচ্চা নিয়ে। আরেকটা বাচ্চা তো বড়, ওকে নিয়ে এতটা করতে হয় না, যদিও ওর সব কাজই আমার করে দিতে হয়, কিন্তু তবুও যদি বলি যে বসে থাকো, চুপচাপ বসে থাকে। আর এই দুটোরই তো আর এগুলো বলা যায় না, এই দুটো ওদের মন মতোই। ছেলে কান্না করলে কোলে রাখতে হয়, এদিকে মেয়েও বায়না করে কোলে উঠবে, মানে খুবই হযবরল অবস্থা। তো যাই হোক, শুটকিতে টমেটো দিয়ে দিলাম। আর মাংসে অনেকে আছে টমেটো দেয়, কিন্তু আমি তেমন একটা পছন্দ করি না টমেটো দেওয়াটা, আমার ভালো লাগে না। তো এই তো এখন ফাঁকে ফাঁকে অনেকে নাড়াচাড়া করেছি। তো এখন নাড়াচাড়া করলাম, হয়ে গেছে শুটকিটা, প্রায় হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে নিভিয়ে দেব, হয়ে গেছে। তারপর আমি আপনার খাসির মাংসটা এখন আমি মশলা কষাচ্ছি, ওইখানে মশলাতে তেল উঠে গেছে। তো এখন আমি কি করব, এখানে খাসির মাংসটা দিয়ে দেব। খাসির মাংস আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি। আর খাসির মাংসে কিন্তু আপনারা দেখবেন অনেক পরিমাণ ছোট ছোট যে খাসির যে চুলগুলো ওইগুলো থেকে যায়, তো অনেক ভালোভাবে পরিষ্কার করতে হয়। যে সেক্ষেত্রে আমরা যদি গরুর মাংস রান্না করি এই প্যারাটা আমাদের নিতে হয় না, কিন্তু খাসির মাংস রান্না করলে এটা প্যারাটা নিতে হয়। এটা হলো আকিকার খাসির মাংস, মানে আত্মীয়দের মধ্যেই এখন মানুষ মানে বাচ্চা হলেই আর কিছু না করুক আকিকাটা করার চেষ্টা করে। তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে করার তৌফিক দেখ, যেহেতু এটা আমাদের সুন্নত, এটা আমাদের করতেই হবে। তো এই তো খাসির মাংস নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দেব। আর এখানে আমি একটুও পানি ইউজ করব না,
খাসি থেকে মাংস থেকেই যে পানিটা বের হবে ওইটা দিয়েই আমি জালটাকে কমিয়ে কমিয়ে রান্না করব। কোনো প্রকারের মাংসে পানি দিলে দেখবেন মাংসটা খেতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু আপনি যখন পানি ছাড়া ওই মাংস থেকেই যে পানিটা উঠবে ওইটাই জালটা কমিয়ে রান্না করবেন। ওইটা খেতে যতই মানে মজা না হোক তবুও আর কি ওই মাংসটা মজা হয়। তো এই যে এখন আমার অনেকক্ষণ রান্নার পরে জাল কমিয়ে কমিয়ে নাড়াচাড়া দিতে দিতে এদিকে ছেলের কাছে যাচ্ছি, মেয়ের কাছে যাচ্ছি, এদিকে রান্না করছি, করতে করতে মানে নাড়া দিতে দিতে আমার খাসির মাংসটাও হয়ে গেছে। তো এখন আমি খাসির মাংসের মানে জালটা নিভিয়ে দিয়ে আমার রান্না শেষ। রান্না শেষ বললেই কি শেষ? না, শেষ না। তো যাই হোক, এখানে আমি এখন মুগ ডাল যেটা বলে ওইটাকে ভেজে নেব, কারণ আপনাদের বললাম যে খিচুড়ি রান্না করব। তো খিচুড়িতে মুগ ডাল দিলে ভালো লাগে। তো মুগ ডালটা এমনি দিলে না একটা গন্ধটা ভালো তেমন একটা ভালো আসে না, কিন্তু আপনি যখন খিচুড়িটার মুগ ডালটাকে একটু ভেজে তারপরে দিবেন, তো একটা ভাজার পরে একটা সুন্দর একটা স্মেল আসে, ওইটা খিচুড়ির গ্রানটাকে অনেক ভালো লাগে। তো আর খিচুড়িতে তো মসুরের ডালের কোনো ভূমিকা মানে থাকতেই হবে, মসুরের ডালটা না দিলে খিচুড়ি মানে মজা টেস্ট আসবেই না। তো এখানে আমি 3 পদের ডাল দিয়ে রান্না করব। এখানে মুগ ডালটা ভেজে আমি সুন্দর করে ভিজিয়ে রাখলাম, তারপরে আমি এখানে মসুরের ডাল ভিজিয়ে রাখবো। দেন এটাকে কী ডাল বলে, আমাদের ওখানে অ্যাঙ্কের ডাল বলে, আসলে এটা কি সে সব জায়গায় কী ডাল বলে আমি জানি না, কিন্তু অ্যাঙ্কেরই সবাই বলে কিনা আমি তাও জানি না। তো এটা এই ডাল এইগুলো দিয়ে আমি আজকের খিচুড়িটা রান্না করব, কিন্তু এগুলো আপনার ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর তারপরে আমি ছেলে মেয়ে ঘুম থেকে উঠেছে, ওদের ব্রাশ করাবো, নাস্তা করাবো, মেয়েকে ব্রাশ করাবো, ছেলেদের সবাইকে নাস্তা করাবো। যদিও আর কি এগুলো দেখালে আপনাদের হয়তো বা ভালো লাগতো, কিন্তু যেহেতু আমরা এখন এই জায়গায় রান্না করি, আরেক জায়গায় থাকি, মানে একটা ফ্ল্যাট তো না, যেহেতু আমরা ভাড়া থাকি না, ভাড়া থাকলে একটা ফ্ল্যাট নিয়ে থাকতাম, নিজেদের মধ্যেই কারো বাসায় থাকি আর কি। তো এই জন্য আপনার এক এক জায়গায় এক এক কাজ করতে হয়। তো আপনাদের দেখতে হয়তো বা ভালো লাগবে না ভেবেই আমি দেখাচ্ছি না। যখন আমরা আমাদের নতুন বাসায় শিফট করব, আপনাদের সাথে সব শেয়ার করব, আমার ছেলেদের মেয়েদের সবাইকে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এখানে ডাল পড়েছিল, আমি তুলে নিলাম, কারণ দানাটা অপচয় করা একদমই ভালো না। আমরা ছোটোকাল থেকে মা এটাই বলেছে, তো আমরা কখনোই যত আর কি দানা অপচয় না করা যায়। তো এখানে আমরা আবার ডিম সিদ্ধ দেব, ডিম সিদ্ধ দিয়ে মেয়েদের খাওয়াবো আর কি। 2 মেয়ে খাবে, আর ছেলে তো খায় না, এখনও ওকে খাওয়াটা শুরু করিনি। তো খাওয়ার পর আমরা এখন স্কুলে যেতে হবে, ইরাকে ভর্তি করাবো, কারণ এটা আজকে করাতে চাইনি, কিন্তু যেহেতু এটা ওর নতুন স্কুল, ওর যত পিছনে ভর্তি হবে ততই রোলটা ওর পিছিয়ে যাবে। তো ভাবলাম আজকেই ভর্তি করিয়ে দিই, যেহেতু আগের স্কুলে আলহামদুলিল্লাহ আমার মেয়ে রোল 3 করেছে, যেহেতু এই স্কুলে এখন আর ওকে পড়াবো না, অন্য স্কুলে পড়াবো। তো এখন তো রোলটা সবই যারা পড়েছে পরীক্ষা দিয়েছে ওদের রোলের পরে ওর রোলটা ডিসাইড হবে। যদি আরও কেউ ভর্তি হয় তাহলে আরও পিছিয়ে যাবে, তাই আগেভাগেই একটু ভর্তি করার চেষ্টা করছি। তো এখন আমার স্কুলে এসে পড়লাম, তো খিচুড়িটা আমি আর রান্না করতে পারবো না, খিচুড়িটা আমার বোনের কাছে দিয়ে আসছি যে তুমি রান্না করে ফেলো, আমি ইরাকে ভর্তি করে নিয়ে আসি আর কি। তো এখন এই যে স্কুলে এসে পড়ার পর এখানে যাচ্ছি, তো অফিস রুমে তো ভিডিও অ্যালাউ না, আপনারা সবাই জানেন। যদি স্কুলে ভিডিও করা তেমন একটা ভালো না, তবুও আমি পুরোটা না দেখালেও কিছুটা দেখিয়ে ফেললাম, তো পুরোটা দেখালাম না আর কি। তো এখানে ভর্তি করার পর বাসায় যাচ্ছি, দেখেন ছোটোদেরও কত বই। আমরা কিন্তু 1 2 3-তে মানে 2টা 3টা বই 6টা বই এরকম পড়েছি, কিন্তু ওদের থেকে আমার কাছে মনে হয় ওদের বইয়ের বাড়ি অনেক বেশি। কারণ যখন আমরা স্কুল থেকে আনি, কাঁধে নিজেদের ব্যাগটা, ওদের ব্যাগটা নিজেদের কাঁধে নিলে লাইক কত ভার, এই বয়সে ওরা অনেকটা ভার বহন করতে পারে। তো বড় কিছু হোক সবাই, এটাই আশা করব, দোয়া করব। তো এখানে আমার ছেলে দেখেন কি সুন্দর ঝুলছে, তো ও দোলনাতে খুবই এনজয় করে। এখানে তো মানে খেলনা দেখে এরা পাগল হয়ে গেছে। আগেকার যে স্কুলটা ছিল ওটাতে তেমন খেলনা ছিল না,
তো ও শুধু বলতো খেলনা, অন্যান্য স্কুলে খেলনা আছে, আমাদের স্কুলে খেলনা নেই কেন। তো এখন তো অনেকটা খুশি, মানে ও বাসায় যেতে চাইছে না, যেহেতু আমি বললাম যে বাসায় কাজ আছে, আবার আমরা এক জায়গায় ঘুরতে যাব, তো অনেকটা দেরি হবে, চলো চলে যাই। ও বলছে যে আরেকটু এরকম করে এটাই যাচ্ছে ওইটাই যাচ্ছে, আর মানে কি বলবো। তো তখন ও অনেকটাই এক্সাইটেড। তো যাই হোক, ও এখন একটা করলাম, তো বলল যে আমার ভাই এখন ঘোড়ায় উঠবে, মানে ওকে এখন তারা দিচ্ছি দেখে ভাইয়ের অজুহাত দিচ্ছে। তা আমি একটু ধমকই দিলাম, ধমক দেওয়ার পর ওরা উঠে আসলো যে তাড়াতাড়ি করো, তোমরা খেলতে আর পারবা না, আজকেই কি শেষ স্কুল নাকি। ধমক দেওয়ার পরে ওরা এখন আসছে। আসলে বাচ্চারা, মানে আমার কাছে মনে হয় যে ধমক না দিলে ওরা সোজা হয় না, কি ভুল নাকি ঠিক সেটাও জানাবেন। যদিও এতটা ধমক দেওয়া উচিত না জানি, তবুও কিছু কিছু সময় ধমক না দিলে হয় না। তো এইখানে আমরা এখন বেকারিতে যাচ্ছি। পরশু আমার এক ফ্রেন্ডের বাবা মারা গেছে, সবাই তার জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী হয়। তো পরশু দিন রাতে আপনারা দেখছেন যে আমরা টাইস কিনেছি, তো ওইখান থেকে আসার পথে দেখে আসছি। তো কালকে আর যেতে পারিনি, বাচ্চারা ছিল, বাচ্চাদের সামলিয়ে হয়ে ওঠে না, বাসায় একবার ঢুকলে আর বের হওয়া হয় না। তো কালকে আবার আমাদের টাইসও আসছে, তাই আর আসা হয়নি। তো আজকে ভাবলাম যে একটু দেখা করে আসি, কারণ বাবা যাই হোক, বাবা কিন্তু একটা বটগাছের মতো আমরা বলে থাকি। তো এখানে উনি একজন প্রবাসী ছিলেন, কয়েক বছর হয়নি, 1 বছরের মতো হয়েছে যে মনে হয় আসছে। তো অসুস্থই ছিলেন, তারপরে হঠাৎ করে স্ট্রোক করে 1 মাস যাবৎ বিছানাতেই ছিল, তো এখন মারা গেছে। তো সবাই দোয়া করবেন। আর এই বয়সে বাবাকে হারানোটা অনেক শোকের। তো একটু ফ্রেন্ডের সাথে একটু দেখা করে যাই। তো এখানে আমি, হাফসা আর ইরা আমার ছেলে যাব। তো আমাদের এলাকাতেই বাসা, তো এখন বাসার উদ্দেশ্যেই রওনা হলাম। তারপর ওদের বাসায় যাব, যেহেতু এখানে একটা শোকের বাড়ি, আমি কোনো ফুটেজ নেইনি। তো ওখানে যেয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি, কারণ দুপুরের সময় হয়ে যায়, খাওয়া দাওয়া না করে আসতে দিচ্ছিল না। তো ঢোকার পর আমি আর ফুটেজ নিইনি। খাওয়া দাওয়ার পর তারপর ইরারা খাওয়া দাওয়া করেই চলে গেছে, যেহেতু বললাম যে গ্রামেই, ওরা আর ওইখানে থাকতে চাইছিল না। তারপর আমি কিছুক্ষণ ছিলাম, কথাবার্তা বলে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ওইখানে আর কোনো ফুটেজ নেইনি আমি। তো এই যে এখন আমার ছেলে আপনাদের সাথে কিছু কথা বলবে, কথা বলতে বলতে ভিডিওটা শেষ করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন, এবং সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।